এদিকে জুমার পর সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দেন ভারতকে নিয়ে। ভারত আর কখনোই সাহস করবে না বাংলাদেশকে নিয়ে কথা বলতে। আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না, তবে ডক্টর ইউনূসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি, সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরগরম ওপার বাংলা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের সরকার ও প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। একেবারে গোহারা হারছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি। যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে। শিক্ষার্থীদের চমৎকার সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল, এবং এখানে এর সাথে বলতে চাই শিক্ষার্থীরা খুশি, তাদের জন্য আনন্দের খবর। স্বৈরাচারের ভারতীয় রয়ের এজেন্ট অন্যতম দুইটাকে গ্রেফতার করেছে তারা, সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি। শুভেন্দু ভারত থেকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? যে সে সীমান্ত বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, হুমকি দিয়েছে। আমরা অনেক ভয় পাইছি ভাই, আমরা অনেক ভয় পাইছি। শোনো, আমরা যাই না দেখে কলকাতার দোকানদাররা না খাইয়ে মরে। তুমি যে বক্তব্য দিছো, তোমাদের কলকাতার মানুষ তোমারে পিড়ায় মারবে। শুভেন্দুর রাজনীতি আজকে থেকে নাই। এই মাত্র যেই ঘোষণাটি হয়েছে, এখন বুঝতে পারবে ভারত বাংলাদেশ কি জিনিস। ঠিক যেমনটা পাকিস্তানকে করা হয়েছিল। আপনারা সবাই জানেন ভারত বাংলাদেশকে নিয়ে অনেক উস্কানিমূলক কথা বলে এবং অনেক উস্কিয়ে দিচ্ছে, যাতে করে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়ে যায়। এখন আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মানুষ কিভাবে ভারতের উপর কেঁপেছে এবং ভারতকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভারতের সর্বশেষ অবস্থা। দর্শক শ্রোতা, আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। সাধারণ মানুষ যেভাবে ভারতের কথা বলতেছে এবং ভারতের সর্বশেষ অবস্থা এই নিয়ে সেনা প্রধান কি বলতেছে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো দেখে যাবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এই যে দেখেন, একটা শক্তিশালী সংগঠন, এই সংগঠন তাদের কাছেও চলে গেছে ইউনূসের প্রশাসন, মোল্লা ইউনূসের প্রশাসন বাংলাদেশে কি করছে সেই ব্যাপারগুলোতে। তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই ব্যাপারগুলো নিয়ে একটা ব্যাপার, এই পরিস্থিতিতে একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে। এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে ক্রমশ, ভারত এখানে কিভাবে এগোতে পারে, এটা একটা বড় প্রশ্ন। আমাদের অনেকেই বলছেন যে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে দখল করে, বাংলা দখল নয়, বাংলাদেশকে তাদেরকে ইউনূস প্রশাসনকে শিক্ষা দেওয়া উচিত তাদেরকে, এবং শেখ হাসিনাকে তার সরকারকে সেখানে বসিয়ে দেওয়া উচিত, এটা একটা কথা বলছি। আবার একটা এইভাবে কথা চলছে যে বাংলাদেশে এক্ষুনি ভারত যুদ্ধে না যাওয়াটাই, সেটা ভারতকে তো অনেক দিক ভেবেচিন্তে তারপরে কাজ করতে হয় একটা দেশের সরকারকে। এটা তো আর ওই মোল্লা ইউনূসের সরকার নয় যে যা খুশি মাথায় এলো আর এমনি করে নেওয়া হলো, জঙ্গিদের হাতের পুতুল হয়ে গেল শান্তির নোবেল জয়ী। তো ভারত তো তা করতে পারে না। তো ভারত যেগুলো করতে পারে সেই ব্যাপারগুলো অনেক সময় আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয়। যুদ্ধটা শেষ ধাপ। আর ভারতের একটা জিনিস মনে রাখবেন, ভারতের বারবার নরেন্দ্র মোদী একটা কথা ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গ নিয়ে বারবার তিনি বলেছেন যে যুদ্ধ দিয়ে কোনো সমস্যা মেটে না। যেহেতু বাংলাদেশের কাছে ভারতের সৈন্য পাঠাবার কোনো দরকার হয় না, আমাদের বিএসএফই ভারত বাংলাদেশকে ঠিক করে দিতে, টাইট করে দিতে যথেষ্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা এই মুহূর্তে করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, এটাও একটা প্রশ্ন। আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের একটু পশ্চিমবাংলায় গতকাল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে সমস্ত বিধানসভার সদস্যরা, বিজেপির সদস্যরা, তারা গতকাল বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেখানে 8 জনের প্রতিনিধি দল বাংলাদেশের দূতাবাসকে তাদেরকে বলেছে, তাদেরকে স্মারকলিপি দিয়েছে, ইমিডিয়েটলি ওখানে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেগুলো বন্ধ করা হোক, এটা বলেছেন। আমি জানতে পারলাম যে হাই কমিশনার কলকাতার, তিনি বলেছেন দিল্লিতে তাদের যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে এই ব্যাপারগুলো, এবং তারা দেশেও এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। এই রিপ্রেজেন্টেশন, সেটা তো বলতেই হবে, কারণ একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্টেশন দিচ্ছে, সেটা তো যথাস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তাদের অবশ্যই আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এরপরে একটা দাবি অনেকেই তারপরে বলছেন, এরপরে কি করছে পশ্চিমবাংলায় বিজেপি অলরেডি বলে দিয়েছে রবিবারের মধ্যে, আজ বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে তারা অবরোধ তৈরি করবে। 2রা জানুয়ারি থেকে অবরোধ তৈরি হবে, এই 2রা ডিসেম্বর থেকে। এবং পশ্চিমবাংলা থেকে, ভারত থেকে কোনো পণ্য, বিশেষত খাদ্যপণ্য তো বটেই, যেটা এখান থেকে যাওয়ার দরকার, এখন তো অন্য পণ্য যাচ্ছেই না, খাদ্যপণ্য না গেলে তো সেখানে দুর্ভিক্ষে মরবে সব, তো সেইটা অবরোধ করবে।
এবং অলরেডি গতকাল যে পেট্রাপোল বেনাপোল বর্ডার যে শহরে আছে বনগাঁ, সেই বনগাঁতে বিজেপি গতকাল বিশাল মিছিল করে তারা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করা শুরু করে দিয়েছে গতকাল থেকে। পণ্য পাঠানো বন্ধ, খাদ্যপণ্য, এবং সেটা না গেলে বাংলাদেশের যে কি হাল হবে সেটা তো বোঝাই যায়। তো ভারত সরকার কিন্তু কিছু করছে না। ভারত সরকার পণ্য পাঠাবার যেটা, যেমন ওরা চেয়েছে এখন 50,000 টন চাল চেয়েছেন ইউনূস সরকার ভারতের কাছে, পণ্য বয়কট করবে না, চাল চেয়েছে 50,000 টন, না পেলে সেখানকার মানুষকে না খেয়ে মরতে হবে। তো এগুলো ভারত পাঠালেও, সরকারিভাবে যাওয়ার ব্যাপারে দিলেও, তারা মত দিলেও, জনগণ যদি আটকে দেয়, জনগণ রাস্তা অবরোধ করলে কোনো সরকারই জনগণকে আমাদের এখানে রাস্তা থেকে তুলে দেবে না। তাদের দায়িত্ব হচ্ছে সম্পর্কটা ঠিক রাখা। ওরা খেতে গেলে, বাঁচতে গেলে ভারতের কাছে হাত পাততে হবে, খাবার দাও, নইলে না খেয়ে মরতে হবে। আর ভারতের খাবার খেয়ে পেটটা ভর্তি করে নিয়ে তারপর ভারতের বিরুদ্ধে চিৎকার করা। বলছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে, এবং সেই ভয়ের কথা অকপটে বলছেনও। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে, এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা, বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে, এরকম নানা রকমের গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন। এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন, এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে, এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে, জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন। প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চাই, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে, এমন কোনো হঠকারী কাজ। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিটাগংয়ে যিনি সমন্বয়ক ছিলেন তিনি জানিয়েছেন যে ট্রাকটি সার্জিস এবং হাসনাতের মাইক্রোকে, মানে তাদের গাড়িকে টার্গেট করে, সেই ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের নেতা, বর্তমানে তিনি পলাতক আছেন, এবং যে ড্রাইভার তাকে আটক করা হয়েছে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত। এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য যারা সার্জিস হাসনাতের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তারা জানিয়েছে যে যখনই তারা দেখছেন উল্টো পাশ থেকে ট্রাকটি আসছে তাদের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তাদের তাদের বাসটি, তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তারপরও ট্রাকটি পরিকল্পিত সেই গাড়িকে আঘাত করার জন্য সামনে ছুটে আসে, পেছন থেকে আসে মোটরসাইকেল, সামনে থেকে ট্রাক, এবং এসে তাদের গাড়িকে চাপা দেয়। আল্লাহর রহমতে আমাদের এই দুই ছাত্র নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের বা 24-এর গণ অভ্যুত্থানের দুই বীর বেঁচে যান। প্রশ্ন হলো কারা তাদেরকে মারতে চান? পশ্চিমবঙ্গের যিনি বিজেপি প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি পরপর কয়েক দফা নির্বাচন করেছেন, মূলত এই শুভেন্দু অধিকারী, তিনি একটা সময় ছিলেন মমতার দলের, পরবর্তী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা পেয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবং তিনি শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করেন, যদিও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি। এই ডিগবাজি নেতার সাম্প্রতিক যতগুলো বক্তব্য দেখছেন, দেখবেন বাংলাদেশকে নিয়ে কি ব্যাপক উস্কানি তিনি দিচ্ছেন। আজকে তার বক্তব্য শুনলাম, তিনি সার্জিস আলমের একটি বক্তব্যকে এভাবে মোবাইলে দেখিয়ে
তার গণমাধ্যম বা তার সঙ্গে তার নেতাকর্মীকে উস্কানি দিচ্ছে কিভাবে যে বাংলাদেশের মন্ত্রীর পদমর্যাদার এই ছাত্র নেতা নাবালক এরকম কয়েকটা শব্দ ব্যবহার করে বলেছেন, দেখেন ভারতের বিরুদ্ধে কি বলছে। তিনি বলছেন তোমরা লবণ পেতে পারো কিন্তু আয়োডিন আমাদের হাতে। তিনি সোমবার আমাদের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন চিন্ময়কে দ্রুত ছেড়ে দিতে। দিন যত যাচ্ছে ভারত তার খোলস থেকে বেরিয়ে আসছে। প্রশ্ন হলো, গয়েশ্বরচন্দ্র রায়কে যখন প্রকাশ্যে আমাদের পুলিশ রাস্তায় পেটালো, রক্তাক্ত করলো এবং আমাদের নিপুণ রায় সহ আরো যত হিন্দু মানে বিএনপি হিন্দু যারা আহত হলেন, নির্যাতিত হলেন, তাদের জন্য ভারত এতটুকু কথা বলেছে? বলেনি। চিন্ময়ের জন্য বলছে কেন? কেন? এখানেই মূল প্রশ্নের উত্তরটি খুঁজতে হবে। চিন্ময়কে ভারত এবং ভারতের এজেন্সিগুলো এবং শেখ হাসিনা সম্মিলিতভাবে নামিয়েছে এই সরকার হটানোর জন্য, এই সরকারকে বড় রকম বিপদে ফেলতে, টাফ টাইম দিতে। আর তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যগুলো পৌঁছে গেছে। চিন্ময়ের অনেক গোপন নথি, তথ্য, ফোনালাপ চলে এসছে আমাদের ইন্টেলিজেন্সের হাতে, যে তথ্যের আলোকে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারত, বিজেপি তথা র। শুভেন্দু অধিকারীকে এখন মাঠে নামিয়েছে, তাকে দিয়ে বার্তা দিচ্ছে। একটা স্বাধীন দেশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এভাবে হুমকি দেয় কি করে? এটা কোন রাষ্ট্রের আইনে পড়ে? আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমার দেশের আইন যদি কাউকে অপরাধী মনে করে তাকে গ্রেফতার করবে, আইনের আওতায় নেবে, যদি নির্দোষ হয় ছাড়া পাবে, যদি দোষী হয় সাজা পাবে। তুই বেটা কে শুভেন্দু অধিকারী আমার দেশকে হুমকি দেওয়ার? তুই বেটা কে আগে সেটা বল আমাকে। বাংলাদেশকে হুমকি দিস না, বাংলাদেশকে হুমকি দিস না। আমাদের ছাত্র নেতাদের হত্যার চেষ্টা কারা জড়িত আমরা জানি। আমি সার্জিস আলমকে আজ থেকে 5-6 দিন আগে বলেছিলাম যে তোমাদের উপর বড় আক্রমণ হবে, আভাস পাওয়া যাচ্ছে। সার্জিস আমাকে বলেছে মৃত্যুকে পরোয়া করি না ভাইয়া, কারণ আমার মতো হাজারটা সার্জিস এই বাংলাদেশের জন্ম নিয়েছে। এক সার্জিস থেমে গেলে আরেক সার্জিস দাঁড়িয়ে পড়বে এই দেশকে রক্ষায়। আমি সার্জিসকে বলেছি না, আমরা যেই সার্জিস আছে তাকেই আমাদের মাঝে দেখতে চাই, কারণ স্বাধীনতার রক্ষায় এই সার্জিস হাসনাদের আমাদের দরকার, আসিফদের আমাদের দরকার, নাহিদদের আমাদের দরকার। এরা আমাদের কলিজার টুকরা। নাহিদ বলি, আসিফ বলি, আমাদের সার্জিস বলি, হাসনাদ বলি, এরা আমাদের কলিজার টুকরা। ওরা আমাদের কলিজায় আঘাত করেছে, বুঝতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, মন্ত্রীদের যেভাবে প্রটোকল দেয়া হয়, রাষ্ট্রের কাজে আমাদের এই দুই প্রিয় ছোট ভাই ছাত্রনেতা সার্জিস এবং হাসনাদ প্রতি মুহূর্তে এই রাষ্ট্রকে সংস্কারে, এই রাষ্ট্রকে সহযোগিতায় কাজ করছে। ওদের নিরাপত্তার ব্যবস্থা করে, ওদের পুরো নিরাপত্তার দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। ওদেরকে একা একটি গাড়িতে ছেড়ে দেওয়ার অর্থ কি? ওরা রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে। আজকে এখানে তো কালকে ওখানে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে আরেক বিভাগ ওরা ছোটাছুটি করছে, কিন্তু ওদের নিরাপত্তা নেই কেন? এই রাষ্ট্র কত বড় ফ্যাসিস্টকে ওরা সরিয়েছে। আর আমাদের শত্রু কারা? হাসনাদ সার্জিসদের শত্রু কারা? পৃথিবীর বিশাল এক দানবীয় শক্তি। আর আমাদের রাষ্ট্র ওদেরকে এভাবে অনিরাপদ করে ছেড়ে দেয় কি করে? আমাদের ওই বুড়ো ভাম উপদেষ্টাদের চেয়েও আমাদের এই ছাত্র নেতাদের নিরাপত্তা বেশি প্রয়োজন, কারণ ওরা টার্গেট নয়, ফারুকিরা টার্গেট নয়, তো টার্গেট হলো হাসনাদ, সার্জিস, নাহিদ, আসিফরা। ওরাই ফ্যাসিস্টকে তাড়িয়েছে। সার্জিস এবং হাসনাদের নিরাপত্তার বিধান করো। আমি পুলিশ ভাইদের বলবো, আমাদের ইন্টেলিজেন্সকে বলবো, আপনাদের কাছে কি কোনো তথ্য আসে না? নাকি শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গে আপনাদের সকল তথ্য ভান্ডার খালি হয়ে গেছে? দুজন ছাত্রকে হত্যার চেষ্টায় কি ট্রাক পরিকল্পিত আসে? কোনো তথ্য আপনাদের কাছে আসে না? আমাদের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে গেছে? আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য নেই? বেনজির, হারুন, মনিরুলরা মাটির নিচ থেকে মানুষকে তুলে এনে আসামি বানিয়ে ফেলতো। যত রকম জঙ্গি আছে ধরে ফেলেছে। মানে যে মানুষটি জঙ্গি না, ঘরের একটা ছেলে, যে মানুষটা জীবনের জঙ্গির সাথে পরিচয় নেই, শুধু মুখে দাঁড়িয়ে বা নামাজ পড়ে তাকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে বাড়িটিকে আক্রমণ করে মেরে দিয়েছে পরিকল্পিত নাটক সাজিয়ে। আর বর্তমান সময়ে যে পুলিশগুলো এসেছে, এরা কি করছে? আমাদের ইন্টেলিজেন্স কি করছে? এদের কাছে কোনো তথ্য নেই। গত কয়েকদিনে একটার পর একটা বড় বড় অঘটন ঘটছে বাংলাদেশে, ইন্টেলিজেন্স কিচ্ছু জানছে না। মানেটা কি? ইউনূস সরকার এদিকে বসিয়ে রাখছেন কেন? দ্রুত পরিবর্তন করছে না কেন? কিছু ঘটে যাবার পর আমি মনে করি ইউনূস সরকারের আশেপাশে প্রথম আলোর, ডেইলি স্টার যাদেরকে বসিয়েছে, এরাই আজকে রাষ্ট্রকে অনেক বড় বিপদে ফেলছে। আপনি সাইফুল ইসলাম, আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, কেন জানেন? একে হত্যার পেছনে অন্যতম একটি কারণ ছিল যে এই লোকটাকে হত্যার পর মানুষ খেপে যাবে, হিন্দু বাড়িঘরে আক্রমণ করবে, একটা দাঙ্গার সৃষ্টি করবে, ভারত এখান থেকে সুবিধা নেবে। আবারও বলছি, কোনো হিন্দু পরিবারে কেউ আক্রমণ করবেন না।
যা কিছু হবে রাষ্ট্র করবে, যা কিছু করবে আদালত করবে। আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু কোনো বাড়িঘরে আক্রমণ করবেন না। আমি সতর্ক করছি আপনাদের, এটা ওদের পরিকল্পনা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন এইরকম একটা শীতলতার সম্পর্ক চলছে, তখন চীন দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশের পাশে। বুদ্ধিবৃত্তিকভাবে ইতিমধ্যে হুঙ্কারও দিয়েছে। গত রোববারের একটা ঘটনা যদি আপনাদের সামনে রাখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে চীনের পাওয়ারফুল স্টেটমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহস, অনুপ্রেরণা এবং শক্তি জুগিয়েছে। গত রোববার এক অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অবিচল ও দৃঢ় রয়েছে এবং তা অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন আরো বলেন যে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের নতুন মাত্রায় উন্নীত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি ও বাংলাদেশের রাজনৈতিক অবস্থান যেদিকে যাক না কেন, চীন বাংলাদেশের সম্পর্ক সবসময় অবিচল ও দৃঢ় গতিধারা বজায় রাখবে এবং রেখেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রদূত ইয়াও আরো বলেছেন যে ঐতিহাসিক এই সূচনা লগ্নে দাঁড়িয়ে বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একই গন্তব্যের দিকে ধাবিত হতে, পর্বত ও সমুদ্র পাড়ি দিতে এবং দুদেশের বন্ধুত্বকে আরো উন্নত করতে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে প্রস্তুত। এটা বাংলাদেশের জন্য এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অন্য রকম একটি মন্তব্য চীনের পক্ষ থেকে। আপনারা জানেন যে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর একটা ভয়াবহ বন্যা হয়েছে, বিস্তৃত সিলেট অঞ্চলকে প্লাবিত করেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও এই বন্যা হয়েছে। কঠোর এবং কঠিন অভিযোগ রয়েছে যে কোনো ধরনের তথ্য না জানিয়ে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যাটি হয়েছে। এই বন্যার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সহযোগিতা করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য। একইভাবে চীনের পক্ষ থেকে একটা অভিজ্ঞ চিকিৎসক দলও পাঠানো হয়েছে। 10 সদস্যের চীনা চিকিৎসক দল বাংলাদেশ সফর করায় বা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করায় বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওই চিকিৎসক দল বাংলাদেশ সফর করে আহতদের অবস্থা মূল্যায়ন করেছে এবং স্থানীয়ভাবে সমন্বিত উপায়ে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেছে। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে ওই পরিকল্পনা কার্যকর হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে 5ই আগস্টে প্রায় 2000-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। 30,000-এর মতো মানুষ আহত অবস্থায় এখনো বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে। এই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য এবং কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করা যায়, চীনের ওই চিকিৎসক দল সেই সমন্বিত পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং চীনের সম্পর্কটি যদি অর্থনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করি, তাহলে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির যে মন্তব্য করেছেন সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে, সেটাকে সামনে রাখতে পারি। মাহফুজ কবির বলেছেন, বর্তমান সরকারের আমলে চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচকভাবেই এগিয়ে যাবে। চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কিছুটা আপত্তি থাকতে পারে, কারণ মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন প্রতিযোগী দেশ হিসেবে বিবেচিত। তবে বাংলাদেশেরও এই মুহূর্তে অর্থ প্রয়োজন, সেক্ষেত্রে চীন এগিয়ে আসতে পারে। কিন্তু বিষয়টি এমন নয় যে বাংলাদেশ চাইলেই চীন থেকে টাকা পাবে। অবশ্য চীনের ঋণের একটি বড় সুবিধা হলো চীনের ঋণের ক্ষেত্রে শর্ত খুব একটা কঠিন নয়। প্রিয় দর্শক, মাহফুজ কবির যিনি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনি বলেছেন চীন বাংলাদেশের পণ্যগুলোর ক্ষেত্রে 100% শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা। এটা একটা বড় রকমের গেম চেঞ্জার হবে বাংলাদেশের জন্য, কারণ আমরা চীনে রফতানির দিক থেকে 600 থেকে 700 মিলিয়ন ডলারের মধ্যেই আছি, কিন্তু এই শুল্কমুক্ত সুবিধার সুযোগে খুব দ্রুত চীনের রফতানি $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব। এই হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক পরিকাঠামো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীন বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে এবং নানা অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘদিন ধরেই কাজের মধ্যে বিস্তৃত হচ্ছে। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। মির্জা ফখরুলের মান সম্মান থাকছে না। মির্জা ফখরুল বিএনপিকে ডুবিয়ে দিচ্ছেন, জনগণের ইমোশনের বিপরীতে বিএনপিকে দাঁড় করিয়ে দিচ্ছে। বিএনপি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। রাজপথের বিভিন্ন জায়গায় স্লোগান দেখেছেন না, লিগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। ছাত্রদল অলরেডি সেই স্লোগান চট্টগ্রামে খেয়েছে। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ বৈধ শিক্ষার্থীদের উপর হামলা করার ফলে হাজারো শিক্ষার্থী জনতা স্লোগান দিয়েছে, ছাত্রলীগ গেছে যেই পথে, ছাত্রদল যাবে সেই পথে। তো এখন জনগণের ইমোশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো বেকায়দা করেছে। পিনাকি ভট্টাচার্য হাতে আঠা মেখে ফখরুলকে ধরেছে, ফখরুলকে খেয়ে ফেলবে। ফখরুল সাহেব একেবারে ডুবে যাচ্ছেন, মান সম্মান কিচ্ছু রাখছেন না। দর্শক, প্রথম আলো এভাবে নিউজ কাট করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা। প্রথম আলো ডেইলি স্টারের উপর কি ইমোশন মির্জা ফখরুলের, কি মায়া,
কি ভালোবাসা, কি প্রেম, কি আবেগ, কি সিরিয়াসনেস। মানে এত কঠোর কথা, এত সিরিয়াস কথা হাসিনার বিরুদ্ধে মির্জা ফখরুল বলেননি। খালেদা জিয়াকে যে কত নির্যাতন করা হয়েছে, হাসিনা করেছে, ভারত করেছে, সেই নির্যাতনেও মির্জা ফখরুল এত কষ্ট পাননি। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে মির্জা ফখরুল যতটা কষ্ট পাচ্ছে তার কথা শুনলে বোঝা যায়। তো জনগণ প্রচন্ড খেপেছে, জনগণ মির্জা ফখরুলকে ব্যাপক গালাগালি করছে। এই বিষয়টা আমরা কিভাবে দেখবো, আমাদের টেক কি, আমার টেক কি পার্সোনালি। প্রথমে বলবো, দেখেন, প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত নয়সেন্স ক্রিয়েট করা, ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুমার নামাজ আদায় করা, ডেইলি স্টারের জায়গায় দিল্লি স্টার লিখে দেওয়া, এই জিনিসগুলোকে কিন্তু আমিও সমর্থন করিনি, আমরা এখনো বিরোধিতা করি। কিন্তু বিরোধিতা করার, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেওয়ার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে বলার একটা গ্রাউন্ড আছে, একটা দিক আছে। কখন বলছেন আপনি, এটা দেখতে হবে, সময়টা কি। দেখেন, এই যে উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু প্রথম আলো বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কিছুদিন যাবত জোরালো বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু জনগণ কি নাহিদকে গালাগালি করছে না। কারণটা কি বুঝতে হবে। এই যে প্রথম আলো কার্যালয়ের সামনে যারা নয়সেন্স ক্রিয়েট করেছে, পুলিশ তাদেরকে পিটিয়েছে, গ্রেপ্তার করেছে, ডেফিনেটলি সেখানে উপদেষ্টা নাহিদের হাত ছিল। মানে প্রথম আলোর পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে নাহিদ বা নাহিদের নির্দেশে। কিন্তু তারপরেও নাহিদকে মানুষ প্রথম আলোর দালাল, ডেইলি স্টার দালাল, ভারতের দালাল বলছে না, কিন্তু ফখরুলকে বলছে। কারণ কি দেখেন, যেমন আমরা যারা আন্দোলনের ধরন নিয়ে বিরোধিতা করেছি, তারা প্রথম আলোকে ভারতের দালাল বলেছি, ডেইলি স্টারকে ভারতের দালাল বলেছি, প্রথম আলো ডেইলি স্টার বিকল্প তৈরির কথা বলছি, প্রথম আলো ডেইলি স্টার বর্জন করার কথা বলেছি। কিন্তু মির্জা ফখরুল এরকম কিছু বলেননি। এক, নাহিদ, আসিফ, মাহফুজকে, এই 3 ছাত্র উপদেষ্টাকে প্রথম আলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দিয়েছিল, তাদেরকে ঘিরেই অনুষ্ঠান সাজিয়েছিল, কিন্তু তারা যায়নি। এর মানে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, জোর করে কোনো সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হবে এটাই তারা বিশ্বাসী নয়। কিন্তু তারা ভারতের দালালি কিংবা প্রথম আলোর যে অপরাজনীতি, ভারতের এজেন্ডা বাস্তবায়নের যে মিশন, সেটাকেও সমর্থন করে না। এই জন্য মির্জা ফখরুলের ফ্রিডম অফ প্রেসের পক্ষে অবস্থান নেওয়া। তো বাংলাদেশে 5ই আগস্টের পরে একটি বিষয় নিয়ে সকল মানুষের প্রশ্ন, এবং মানুষ কনফিউজড এবং প্রশ্ন করছে যে মুগ্ধ নামে যে ছেলেটি, মীর মুগ্ধ, সে যেই পানি বিলিয়েছিল আন্দোলনের সময়, সেই পানিতে কি কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন দেওয়া ছিল যেটা ওই আন্দোলনকারীদেরকে উত্তেজিত করেছিল এবং তাদেরকে একরকম মানসিক ভারসাম্যহীন করে ফেলেছিল, যেন তারা যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারা যেন মৃত্যুকে যেন ভয় না পায়, এরকম একটি মেন্টাল সিচুয়েশন তৈরি করার জন্য এরকম কোনো কেমিক্যাল ওই পানিতে মিশানো ছিল কিনা, এটি নিয়ে গবেষণা চলছে, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এবং সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে, যেটা আমরা জানতে পেরেছি যে এই বেসিক্যালি 5ই আগস্টের আন্দোলনের মধ্যে মুগ্ধ সহ যারা সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি দিয়েছিল মানুষের মধ্যে, আন্দোলনরতকারীদের মধ্যে, এটা ছিল বেসিক্যালি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এই পানিগুলো বিলিয়ে মানুষের মধ্যে সরবরাহ করা হয়েছিল। এবং এই পানিগুলো যারা পান করেছিল সব মানুষ উত্তেজিত হয়েছিল এবং তারা একটা ভোলেটাইল সিচুয়েশনের মধ্যে ছিল, কারণ এই পানির মধ্যে একটি ভেরি পাওয়ারফুল একটা কেমিক্যাল বা আপনি যেটাকে মেডিসিন যদি বলেন, এটা দেওয়া ছিল, যার ক্ষমতা এবং যার পাওয়ার হচ্ছে যে করোনা ভ্যাকসিন বা অ্যানেস্থেসিয়ার মতো। আপনি চিন্তা করেন, ধরেন আমাদের যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সো করোনা ভ্যাকসিন দেখছেন যে করোনা ভ্যাকসিন যখন মানুষের দেহে দেওয়া হয় তখন কিন্তু এটার একটা লং টার্ম ইফেক্ট থাকে, যেটা করোনা যেন না আসতে পারে, আঘাত যেন করতে না পারে, এটা মানে পাল্টা প্রতিঘাত করবে। অথবা আরেকটি জিনিস যদি আপনারা দেখেন যে আপনি যখন মানুষের যখন সার্জারি হয় বা অপারেশন হয় তখন দেখবেন যে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মানে তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অচেতন করে ফেলা হয়। অ্যানেস্থেসিয়ার পরিমাণ কিন্তু খুব বেশি না, অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন এবং আপনাকে যদি সারা দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে আপনি টের পাবেন না। অ্যানেস্থেসিয়া এটার এত পাওয়ার। সো এই পানিটা সরবরাহ করা হয়েছে বেসিক্যালি
মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই পানিটা সরবরাহ করেছে ইসরায়েল। এই যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা ইসরায়েল থেকে সরবরাহ করা, এবং ইসরায়েলের দেওয়া এই পলিসি এবং এই কেমিক্যাল বেসিক্যালি 5 আগস্ট ঢাকা শহর যারা আন্দোলন করেছে, যেখানে যেখানেই যারা আন্দোলন করেছে সারা বাংলাদেশে, ঢাকা সহ, তাদেরকে এই পানিটা সরবরাহ করা হয়েছে। করার ফলে তাদের মনে একটা উত্তেজিত ভাব, একটা ভোলেটাইল সিচুয়েশন, একটা ভাইব্রেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে এবং এরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা মৃত্যুকে পরোয়া করে না। ওই সময় যদি তাদের মৃত্যু হতো তারা এটাকে পরোয়া করতো না, বিকজ তাদের ভিতরে ওইরকম একটা কেমিক্যাল বা মেডিসিন দেওয়া ছিল। এবং এই মেডিসিনটা এটা অনেক বড় একটা প্ল্যান করে, মেটিকুলাস ডিজাইন করে, এটা মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং ইসরায়েলের যে মুসাদ, তাদের সহযোগিতা ইসরায়েল থেকে এটা আনা হয়েছিল। কারণ এই ইউনূস ইসরায়েলকে 200 কোটি টাকা ডোনেশন দিয়েছিল, 200 কোটি টাকা অনুদান দিয়েছিল। সেই অনুদানের ফলস্বরূপ, যেহেতু সে তাদের বন্ধু, তাদের যে ডিজাইন, ইউনূসের যে ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন বাস্তবায়ন করার জন্য তাকে তারা, আপনারা জানেন যে ইসরায়েল এবং মুসাদ এই বিশ্বে অনেক বড় পাওয়ারফুল। ইরান যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল, ব্যালিস্টিক মিসাইলগুলো সবগুলো কিন্তু, প্রায় সবগুলো কিন্তু ওরা আকাশে ভূপাতিত করে ফেলেছিল। এখন চিন্তা করেন যে ওদের এই দিকে ওদের ক্ষমতা, সক্ষমতা কত বড়। এবং যে আপনারা জানেন যে ইরানের যেই নেতা ছিলেন, সেই নেতাকে কিন্তু হেলিকপ্টারে বিধ্বস্ত করে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু তাদেরই, মুসাদেরই একটা পার্ট। সো এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সেই পার্টের অংশ হিসাবে বেসিক্যালি ইউনূস হচ্ছে, এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস হচ্ছে হিলারি ক্লিনটনের এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ট হিসেবে কাজ করত এবং মুসাদের এজেন্ট হিসাবে সে কাজ করত। তাদের সে প্রোডাক্ট, তাদের লোক। সেই হিসাবে এই পানিটুকু বাংলাদেশে মেটিকুলাস, আপনারা বলে, উনি যে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে মেটিকুলাস ডিজাইন আন্দোলন, এটা ছিল মেটিকুলাস ডিজাইন আন্দোলনের অংশ হিসেবে এই পানিগুলো সরবরাহ করা হয়েছিল। এখন এই পানি যারা পান করেছেন তাদের কি হবে? এই পানি যারা পান করেছেন, এই পানি খেয়ে যারা আন্দোলন করেছেন, তাদের ভিতরে সেই কেমিক্যালটা এখনো রয়ে গেছে। সেই কেমিক্যালটার স্থায়িত্ব অনেক লম্বা, যার ফলে আপনার তরুণ সমাজ যারা এই পানিটা পান করেছে তাদের মধ্যে দেখবেন একটা ভাইব্রেন্ট, একটা ভোলেটাইল সিচুয়েশন কাজ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত এই যে কেমিক্যালটা, এটার স্থায়িত্ব একদম তরুণদের দেহের মধ্যে থাকবে এবং তার একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে দেখবেন যে কি একটা অস্থির সিচুয়েশন যাচ্ছে। মোল্লা কলেজের সাথে সুরদ্দি কলেজের মারামারি, নজরুল কলেজের মারামারি, এদিকে ঢাকা কলেজের সাথে তার পার্শ্ববর্তী কলেজের, সিটি কলেজের মারামারি, তিতুমির কলেজের ছেলেরা রাস্তায় আসছে বিশ্ববিদ্যালয় করার জন্য। এই দিক দিয়ে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় রাস্তায় নেমে আসছে, আন্দোলন করছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে, ভাঙচুর করছে। মানে একটা গৃহযুদ্ধের মতো অবস্থায় একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে, একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে তাদের ভিতরে যে কেমিক্যালটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটি কাজ করছে, সেটি দীর্ঘদিন কাজ করবে যতক্ষণ পর্যন্ত, যেমন করোনা ভাইরাস মানুষকে যে আক্রমণ করেছে, এটার একটা প্রতিষেধক হিসাবে কোভিড ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। সেই ভ্যাকসিনটা যখন মানব দেহে ঢুকানো হয়েছে তখন এটাকে প্রতিরোধ করেছে। এরকম যে পানিটা মানব দেহে ঢুকানো হয়েছে, সেটা যদি কোনো প্রতিষেধক বের করেন, এটা যদি বন্ধ না করা হয়, তাহলে কোনোভাবেই বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে এই আন্দোলন, হানাহানি, কাটাকাটি, মারামারি, গৃহযুদ্ধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাই আমাদের অপেক্ষা করতে হবে এটার জন্য, একটা নতুন ভ্যাকসিন বের করার জন্য, এটা স্টপ করানোর জন্য। যদি না করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ ভবিষ্যৎ আছে, অন্ধকার ভবিষ্যৎ আছে। কারণ এই ছেলেবেলেগুলো, তাদের ভিতরে যে একটা ভাইব্রেন্ট ভোলেটাইল মেন্টালিটি কাজ করবে, সেটাকে কোনোভাবেই বন্ধ করা, দমানো সম্ভব হবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন যে একটা দেশকে
ধ্বংস করার জন্য, একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার সন্তানকে ধ্বংস করার জন্য, আপনার ছেলেকে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সুদখোর মহাজন ইউনূস, মুসাদের এজেন্ট এবং আইএসআই এর এজেন্ট, এই সুদখোর মহাজন ইউনূস কত বড় পরিকল্পনা করে একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে ধ্বংস করে দিয়েছে আপনারা শুধু একবার চিন্তা করে দেখুন। আর যদি মনে করেন যে হ্যাঁ, এই সুদখোর মহাজন ইউনূস আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ছেলে মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাহলে আজই আপনি অভিভাবকদেরকে বলবো, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকেও বলবো, এখনই রাজপথে নেমে আসুন, তাকে উৎখাত করুন, নয়তো সে আরো বড় ধরনের কিছু করবে। আমাদের দেশটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে, কেউ বাঁচতে পারবে না, আপনাদের প্রত্যেকের জীবন বিপন্ন হবে। এখনই আসুন আমরা সকলে মিলে ঐক্য। রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন ছিল, শেষ হইয়াও হইল না শেষ, আবার যেন নতুন করেই শুরু হচ্ছে। চিন্ময় কৃষ্ণা দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে। যদিও গতকালকে আমাদের ইসকনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণা দাসকে নৈতিক স্খলন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পার্মানেন্টলি ইসকন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, এটার দায়ভার ইসকন বাংলাদেশ নেবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, ইসকনের যে প্রধান ব্যুরো আমরা যদি ধরি, একদম মাদার ব্রাঞ্চ যেটা, সেইখান থেকে আসছে আরেক ঘোষণা। এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে, সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গতকালকে চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইসকনের অফিসিয়াল সাইট যেটা, সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে, সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই। তবে ইসকনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য। এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তো আমাদের সরকার কি বলছে? এই যে ধরেন বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তো সরকার কি এটা নিষিদ্ধ করবে? বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন? তো এখানে যে যাই ভাবেন, আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ, মাস্টারমাইন্ড মাহফুজ কি ভাবছেন, এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন, কোন সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। তার মানে এই মুহূর্তে যে রিট পিটিশন বা আমরা কি বলা যায়, আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যে আলটিমেটাম দেখছি সরকারকে, তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চলো নীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে। তারপর হচ্ছে ইসকনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সবকিছু সরকার অবজার্ভ করছে, আর যেই বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি। তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস। যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি, বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন, ধর্ম উপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য, সরকারের না। তো গোলাই ফেলা যাবে না, বিষয়টা এরকমই। তার মানে চিন্ময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইসকন নিষিদ্ধের যে সিদ্ধান্ত, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না। সামহাও আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্ময় দাসকে নিয়ে আপনি দেখেন, আরেকটা নিউজ দিব কি ঘটনা ঘটছে। সো এগুলা ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে, কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইসকনের। এখন
সেই যে ইসকনের সাবেক সদস্য থাকে না, যে প্রেম হ্যাঁ আসলে মরে না, কি বলা হয় যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে। ইস্কন দাস চিন্ময় কৃষ্ণরে বহিষ্কার করছে, কিন্তু সে তো পুরানো লোক, তো সেই কারণে যারা ইসকনের অনুসারীরা আছেন তারা মনে করছে যে না ভাই এটি ইজ্জতের সওয়াল, বাংলাদেশের বেলা এটা মানব না। তা আমাদের সরকারের যে মন্তব্য, টেকনিক্যালি যে বক্তব্য, তবে চিন্ময় কৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আজকে সেই সহ 17 জনের, এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে, কিন্তু ইসকন যেটা, সেই ইসকন নিষিদ্ধ বা বন্ধ এটা তো সোজা হবে না। আপনি এটা চোখ বন্ধ করে ভাবতে পারেন। আবার চিন্ময় কৃষ্ণ দাস নিয়েও যেহেতু ইসকনের মেইন শাখা খেলবে, তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে, দেখা যাক আসলে। গাজার তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, ভারতকে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলতেছে। আপনারা এটা সবাই জানেন, ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করে, ঠিক যেমনটা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অনেক কিছু করতো। এখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় নেই, তাই চূড়ান্তভাবে ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। এসব কিন্তু এখন সাধারণ মানুষ ধরে নিয়েছে এবং সাধারণ মানুষরা কিন্তু ভারতকে হুমকিও দিচ্ছে। দর্শক শ্রোতা, এইসব থেকে আপনাদের কি মনে হচ্ছে? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।